বিপিএল উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় উত্তরবঙ্গ। রংপুরের সমর্থকদের জন্য ফ্যান ফেস্ট আয়োজন। চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে যাবেন খেলোয়াড়রা, প্রস্তুত স্টেডিয়াম। পয়েন্ট টেবিলে উন্নতির আশায় কিছুক্ষণ পর মুখোমুখি হবে তলানির দুই দল, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যায় লড়বে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। সাথে সারাক্ষণই পড়ে থাকি, এটা ইম্পসিবল আর কি একটা চ্যালেঞ্জিং। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সাড়া ফেলেছেন 9 বছর বয়সী বাংলাদেশি দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধকে নিয়ে বড় স্বপ্ন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। চলতি বিপিএলে মাঠের পারফরমেন্সের পাশাপাশি নুরুল হাসান সোহান আলোচনায় তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের কারণে বলছেন ব্যর্থতাই নাকি তাকে শিখিয়েছে। জাতীয় দলে থিতু হতে না পারার আক্ষেপ নয়, আপাতত সমস্ত মনোযোগ বিপিএলে। টুর্নামেন্টে রংপুরকে জেতাতে চান শিরোপা। চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন বলেই সৌম্য নাহিদ রানাদের নিয়ে সাবধানী সোহান। নুরুল হাসান সোহান আর রংপুর রাইডার্স যেন মানিক জোর। দুরন্ত উইকেট কিপার, উড়ন্ত ক্যাপ্টেন্সি, ব্যাটিংও আগ্রাসী। শেষ ওভারে 26 রান নিয়েও দলকে জেতান যিনি। হয়তো পার করছেন ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু সেখানে আফসোস কি পোড়াই সোহানকে থিতু হতে পারেননি যে জাতীয় দলে। সুযোগ মিলেছিল কদাচিৎ, কখনো অফ ফর্ম, কখনো বাদ পড়েছেন কম্বিনেশনে। আবার যে পজিশনে ব্যাট করেন কজনা মনে রাখে ছোট্ট সেই ইনিংসগুলো। 6 ব্যাটিং করি, তো এই জায়গাটা আপনার স্কোপটা এক এক রকম থাকে, সিচুয়েশন এক এক রকম থাকে, এবং আমার কাছে মনে হয় যে এখানে 10, 15, 20 রান খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। জিনিসটা এরকম, সংখ্যাটা অনেক বড় না, যার কারণে আসলে ফোকাসে আসারও কিছু না। বাট আমার কাছে মনে হয় না যে ফোকাসে আসাটা খুব ইম্পর্টেন্ট। আর টিম আমার কাছ থেকে যেটা চাচ্ছে, বা টিম এই জাতীয় প্লেয়ারের কাছ থেকে যেটা চায়, সে কতটুকু কন্ট্রিবিউট করতেছে, এটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমার কাছে মনে হয় যে টিমটা সবার আগে, এবং টিমের কিছু কিছু ক্ষেত্রে এক একজনের রোল এক এক রকম থাকে। তো আমার কাছে মনে হয় যে এই রোলটা প্লেয়ার হিসাবে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বিপিএল বলে নিজ ফ্র্যাঞ্চাইজির চাওয়া পাওয়া তার কাছে সবার আগে। তবে সামনেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সৌম্য নাহিদদেরও যত্ন নেওয়া চাই। হাতে আছে বিকল্প, তাই তো কাজটাও হয়ে যাচ্ছে সহজ। কুইক ম্যাচ যাচ্ছে, তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং আমাদের ভালো ব্যাকআপও আছে। তো আমরা চাচ্ছি যাতে রেস্ট দিয়ে সবাই আসলে এই জিনিসটা থাকে, এবং কোয়ালিফায়ার আগে আমরা যাতে প্রপার টিমটা ফুল সেট আপে থাকতে পারি। ও যে ফর্মে ছিল আমাদের টিমের জন্য একটা বাড়তি অনুপ্রেরণার জায়গা। অবশ্যই আমার কাছে মনে হয় যে হয়তো খুব শীঘ্রই মাঠে ফিরবে। এবারে বিপিএলে এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি হারাতে পারেনি রংপুরকে। তবে এর আগেও গ্রুপ পর্বে দুর্দান্ত করা দলটা খেই হারিয়েছিল নকআউটে। এবার তাই এ নিয়ে পরিকল্পনা হচ্ছে আগে ভাগেই। লাস্ট 2 বছরে এরকম হয়েছে যে আমাদের শিডিউলের কারণে আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট একটা টিম নিয়ে খেলেছি। কোয়ালিফায়ার আগে যে আমরা অনেক বেশি সাফল করার কারণে আসলে টিমের যে কম্বিনেশনটা ওইটা আসলে থাকে নাই শেষ পর্যন্ত। এইবার প্রথম থেকেই চেষ্টা করতেছে যাতে এরকম সিচুয়েশন এই বছর না হয়। মাঠে আমরা কতটুকু দিতে পারতেছি এটা আমাদের উপর থাকে, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে তারা খুব ভালো একটা কাজ করতেছে, যে যেখান থেকে যে মেসেজগুলো আমাদের ক্লিয়ার থাকা উচিত, এবং কারো যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গায় কীভাবে কী করতে পারে, এটা নিয়ে আসলে খুব ভালো ম্যানেজমেন্ট কাজ করতেছে। জাতীয় দলের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখেন সোহান। জানান আলাদা দুর্বলতা আছে সাদা বলের ক্রিকেটে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএলে পয়েন্ট টেবিলে উন্নতির আশায় কিছুক্ষণ পর মুখোমুখি হবে তলানির দুই দল, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। আর সন্ধ্যায় আরেক ম্যাচে লড়বে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এই মুহূর্তে চট্টগ্রামে টিকিট বুথের সামনে আছেন রিপোর্টার মাহবুব রিমন। এম এ আজিজ স্টেডিয়ামে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিমন, চট্টগ্রামে আসার পরে আজই বোধহয় একেবারে ব্যতিক্রম চিত্র। অর্থাৎ বিপিএলের একটা টিকিটের জন্য আমরা দেখেছিলাম দর্শকদের লম্বা লাইন, হাপিত্যেশ লাইন আজকেও ছিল। সকালবেলা কিছুক্ষণ আগেও দেখেছিলাম আমরা মোটামুটি দীর্ঘ লাইনই ছিল, কিন্তু এই মুহূর্তে কাউন্টার কিন্তু একেবারেই ফাঁকা। অর্থাৎ জানেন যে আজকের যে দুটো ম্যাচ রয়েছে, বিশেষ করে প্রথম ম্যাচটা পয়েন্ট টেবিলের 6 এবং 7-এর লড়াই, ঢাকা এবং সিলেটের লড়াই। যেহেতু দুটো দলই টানা একেবারে হারের বৃত্তের মধ্যে রয়েছে, ঢাকা মোটে একটা ম্যাচ জিতেছে, সেহেতু কিন্তু দর্শকদের খুব একটা আগ্রহ নেই প্রথম ম্যাচটা নিয়ে।
তবে দ্বিতীয় ম্যাচের জন্য কিন্তু দর্শকদের আগ্রহ রয়েছে, কারণ দ্বিতীয় ম্যাচে কিন্তু স্বাগতিক দলের খেলা, যে দলের খেলা রাজশাহীর বিপক্ষে, অর্থাৎ চিটাগং এবং রাজশাহীর ম্যাচ সকাল থেকে যে আমরা লম্বা লাইন দেখেছিলাম টিকিটের, তারা মূলত সেই দ্বিতীয় ম্যাচের জন্যই আসলে দ্বিতীয় ম্যাচের টিকিট কাটতে এসেছে। যদিও একটা ম্যাচেই দুটো টিকিট, অর্থাৎ একটা টিকিটেই দুটো ম্যাচ দেখার সুযোগ রয়েছে, তবে প্রথম ম্যাচটা দু দলের জন্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিলেট এবং যদি ঢাকার কথা বলি, কারণ যদি ঢাকা আজকের ম্যাচটা হেরে যায় তবে আনুষ্ঠানিকভাবে প্রথম দল হিসেবে কিন্তু এবারের বিপিএল থেকে কিন্তু তাদের বিদায় ঘণ্টা বেঁচে যাবে। অন্যদিকে টুর্নামেন্টে যদি জিতে তবে যে শীর্ষ 4-এর কথা বলি, অর্থাৎ কোয়ালিফায়ার, সেই পথে অনেক কিছুটা হলেও এগিয়ে যাবে সিলেট। তবে ওই যে বলছিলাম দুটো দলই রয়েছে হারের বৃত্তে, একটা দল দুটো ম্যাচ জিতেছে আর ঢাকা তোর মোটে একটা ম্যাচই জিতেছে। আর ঢাকার জন্য সবচাইতে স্বস্তি এবং অস্বস্তির বিষয় লিটন কুমার দাস, তিনি একেবারেই ফর্মে নেই, যদিও এবার টুর্নামেন্টে তিনি একটা শতক এবং একটি অর্ধশতক রয়েছেন। তানজিদ তামিম আগের ম্যাচেও কিন্তু 50 দেখা পেয়েছিলেন, তার আগের ম্যাচে তো তিনি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। সব মিলিয়ে আসলে ঢাকার ব্যাটসম্যানরা ঠিক কতখানি আসলে, বিশেষ করে তানজিদ তামিম, লিটন কুমার দাসরা কতখানি ব্যাটিং করতে পারেন সেটি সবচাইতে বড় বিষয়। তবে ঢাকার জন্য কনসার্নের যে জায়গাটি সেটি হচ্ছে তাদের বোলিং। যদিও মুস্তাফিজ, আবু জায়েদ, রাহিদ মতো বোলার থাকার পরেও কিন্তু ঢাকার আমরা দেখেছি যে নিজেদের যেন হারিয়ে খুঁজেছে ঢাকা। অন্যদিকে সিলেটের সবচাইতে সংকট না বোধ হয় তাদের দেশি যে ব্যাটসম্যান রয়েছে তাদের ব্যাটিং। যদিও জাকের আলী অনি কিংবা জাকির হাসান তারা সেভাবে নিজেদেরকে মেরে ধরতে পারছেন না। সব মিলিয়ে বলাই বাহুল্য যে কিছুটা ম্লান লড়াই, তবে সন্ধ্যার যে ম্যাচটা অর্থাৎ রাজশাহী এবং চিটাগাং, সেটাই আজকের প্রধান আকর্ষণ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম থেকে দলগুলোর অনুশীলন, ম্যাচের সবশেষ আপডেট। বিপিএল এর দর্শক এবং দলগুলোর খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে মাহবুব রিমন। অন্য প্রসঙ্গ, ভিন্ন এক রোমাঞ্চে বুধ হতে চলেছে রংপুরবাসী। গ্লোবাল সুপার লিগ এবং বিপিএল ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবে রংপুর রাইডার্স। সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের আগমন ঘিরে বিভাগীয় নগরী রংপুরে সাজ রব। চলতি বিপিএলে টানা 8 ম্যাচ জয়ী দলকে বরণ করে নিতে প্রস্তুত রংপুরের ক্রীড়া মদিরা। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গেল বছর গ্লোবাল সুপার লিগ জিতে বিশ্ব মঞ্চে ও দেশের ক্রিকেটে হইচই ফেলে দেয় উত্তরের তিস্তা পাড়ের দল রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। চলতি বছরে জয় পেয়েছে টানা 8 ম্যাচ। এবার জিএসএল এর চকচকে ট্রফি নিয়ে নিজেদের ঘরে আসছে রাইডার্স। রংপুরে রাইডার্স টিমের আগমনের খবরে নগরীর সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। দুপুরে জিএসএল ও 2017 বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সাতখোলা বাসে শহর প্রদক্ষিণ করবে পুরো দল। থাকছে ট্রফি ও খেলোয়াড়দের সঙ্গে ক্রিকেট প্রেমীদের ছবি তোলার সুযোগ। প্রিয় দলকে এক নজর দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগী সহ ক্রীড়া মদিরা। এ যেন এক ভিন্ন আমেজ। ট্রফি নিয়ে ছবি তুলবো, গান হবে, মানে একটা অনেক সুন্দর মুহূর্ত কাটাবো, সেই অপেক্ষাটা এখনো মানে শেষে হচ্ছে না। কখন আসবে সারাদিন সকাল থেকে এখন পর্যন্ত স্টেডিয়ামে আছি। সব থেকে গর্বের হইল যে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 5টা নয়, মানে 8টা খেলা হয়েছে। এটা কল্পনা করা যায়? আমার রংপুরের ছাওয়ার ঘর অর্জন করে ফেলাল, একেবারে বুক গর্বে মানে ফাটি যায়। চল রংপুর রাইডার্স আমাদের একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে যে রংপুর রাইডার্সের ফুল টিম আসতেছে, 2টা ট্রফি রংপুর রাইডার্স নিয়ে আসতেছে। রংপুরের মাটিতে প্লেয়ারদের সঙ্গে সরাসরি আমরা কথা বলতে পারবো, সেলফি তুলতে পারবো, অনেক বড় একটা পাওয়া। আমাদের বিপিএল খেলাগুলো সিলেট, চট্টগ্রাম, ঢাকা পর্বে সীমাবদ্ধ। সেক্ষেত্রে আমাদের রংপুরের দর্শকরা বরাবরই বঞ্চিত। সেজন্য আমরা আমাদের প্লেয়ারকে এই মঞ্চে দেখতে পারবো। দুপুর 12টায় হেলিকপ্টারে রংপুরে পৌঁছানোর কথা রয়েছে টিম রাইডার্স। এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছেন আয়োজকরা। এখানে স্টেজ, সাউন্ড, এলইডি এইসব আমাদের যেগুলো দরকার ছিল সেগুলো স্টেডিয়ামের কাজ, আমাদের মাঠের কাজ ওকে আর কি। যেহেতু ভেন্যু রংপুর আর রংপুর রাইডার্স রংপুরের, সো আমাদের উচ্ছ্বাসটা অনেক বেশি। যেহেতু আমাদের এখানে রংপুরের খেলা আমরা দেখতে পারি না, রংপুর রাইডার্সের খেলা দেখতে পারি না, সেহেতু মানুষের একটা আশা যে প্লেয়ারদের সাথে যেন সরাসরি কথা বলতে পারে আর কি। 1,500 জার্সি বিতরণ, বিপিএল মাস্কট ডানা 36-এর উপস্থিতি এবং দুপুর 3টায় দেশবরণ্য ব্যান্ড অ্যাভয়েড ট্রাফার কনসার্ট থাকছে এই আয়োজনে। বলাই যায় রংপুরবাসী অন্যরকম এক রোমাঞ্চের সাক্ষী হতে চলেছে। বিপিএলে টানা 8 ম্যাচ জয়ের পর নিজেদের ডেরায় পা রাখছে টিম রংপুর রাইডার্স। এরই মধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে রংপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। ফ্যান ফেস্টের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমেল।
রংপুর স্টেডিয়ামে এত উচ্ছ্বাস উন্মাদনার কারণ একটাই, তিস্তা পারের যে দলটি, তাদের যে ঘরের দল রংপুর রাইডার্স, ঠিক আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু রংপুর যে স্টেডিয়াম রয়েছে সেখানে অবস্থান করবেন। আমি যদি প্রথমে একটু বলে রাখি যে টানা 8 বারের বিপিএল এ টানা 8টি জয় পাওয়া দলটি আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু রংপুরের যে স্টেডিয়াম রয়েছে সেখানে আসবেন এবং সেই দলের সদস্যরা কিন্তু সোহান থেকে শুরু করে সাইফুদ্দিন সবাই কিন্তু এই মাঠেই আসবেন এবং সেই আনন্দ এবং উপলক্ষকে ঘিরে রংপুরের যে তিস্তা পারের যারা মানুষ রয়েছেন এবং উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত যে ক্রীড়ামোদীরা রয়েছেন তারা কিন্তু রংপুরের যে স্টেডিয়াম রয়েছে সেখানে অবস্থান করছেন এবং তাদের আনন্দ এবং উচ্ছ্বাসে একদম ফেটে পড়েছে রংপুরের স্টেডিয়াম। আমি প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঠিক 1-10 মিনিটে হেলিকপ্টার আসলে নামার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকার কারণে কিন্তু সেই আশা থেকে একটি বিলম্বিত হচ্ছে, প্লেয়াররা আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে কিন্তু আনন্দ উচ্ছ্বাসের কিন্তু কমতি রাখছে না রংপুরের এই স্টেডিয়ামের যে দ্বারা আগত দর্শকরা রয়েছে। এরপরে রংপুর স্টেডিয়ামে যখন প্লেয়াররা নামবেন ঠিক তারপরে কিন্তু আসলে তাদের যে গ্লোবাল সুপার লিগের যে চকচকে ট্রফি এবং বিপিএল এর যে ট্রফি সেটাকে ঘিরে কিন্তু পুরো রংপুরের ছাদখোলা বাসে তারা ঘুরবেন এবং যারা আগত দর্শক রয়েছে, যারা ক্রীড়ামোদী রয়েছে তারা কিন্তু তাদেরকে একটু ফ্রেমে বন্দি করার জন্য তারা সেই অপেক্ষাটুকুই কিন্তু দীর্ঘক্ষণ ধরে তারা রয়েছেন এবং তারা একটি বিষয় বারবার বলছেন যে প্রথমবারের মতো বিদেশের মাটিতে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জয় নিয়ে ট্রফি এবং যে বিপিএল এ টানা বিপিএল এ 8 বারের যে দলটি জিতেছে সেই দলের যে প্রতিনিধিত্ব করছেন যে প্লেয়াররা, তাদেরকে দেখার জন্য তারা কিন্তু অতি আগ্রহে কিন্তু উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন রংপুরের এই স্টেডিয়ামে। এবং আমরা একটি বিষয় বলে রাখি যে ডানা 36 যে বিপিএল এর যে মাস্কট সেটাও কিন্তু থাকবেন, সেটার সঙ্গেও রংপুরের বাসী এবং রংপুরের ক্রীড়ামোদী যারা রয়েছেন তারা ছবি তোলার সুযোগ পাবেন। সব মিলে যদি বলা যায় যে তিস্তাপাড়ের যে দলটির টানা 8 বারের যে জয়ের পর রংপুরের যে রাইডার্সের যারা উচ্ছ্বসিত দর্শক রয়েছেন এবং শ্রোতা রয়েছেন এবং ক্রীড়ামোদী যারা খেলোয়াড় রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন যে রংপুরের যে এই স্টেডিয়ামে। এরপরে কিন্তু তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু এই প্লেয়ারদেরকে বরণ করে নিতে একদম প্রস্তুত রয়েছেন এবং বিপুল পরিমাণ কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা রংপুরের যে স্টেডিয়াম রয়েছে সেখানে আমরা অবস্থান করতে দেখতে পাচ্ছি এবং তারা অতি উৎসাহী হয়ে রয়েছেন কখন আসলে প্লেয়াররা আসবেন এবং প্লেয়ারদের সঙ্গে তারা দেখা করবেন এবং তারা কথা বলবেন। সব মিলে কিন্তু বলাই যায় যে আসলে এই রংপুর এই যে স্টেডিয়াম রয়েছে সেটা কিন্তু এই বিপিএল কে ঘিরে এবং বিপিএল এর রংপুর রাইডার্স দলকে ঘিরে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। সব মিলে কিন্তু আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু যে রংপুর রাইডার্স টিম যখন আসলে রংপুর স্টেডিয়ামে অবতরণ করবেন আমরা সরাসরি আসলে সময় সংবাদে দেখানোর চেষ্টা করব। সব মিলে কিন্তু এই স্টেডিয়াম এখন কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। তো এই ছিল রংপুর জেলা স্টেডিয়াম থেকে আমার সবশেষ তথ্য। বাংলাদেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপ ভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের বিজিবিকে সে ধরনের সক্ষমতা অর্জনে আপনারা কি ভূমিকা রাখছেন? সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি ইতিপূর্বে বলছেন 4টা চুক্তি ছিল যেটা শেখ হাসিনার আমলে কথিত শেখ হাসিনার আমলে যে 4টা চুক্তি করছিল যেটা সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে আমাদের যে শূন্য রেখা তার ভিতরে এসে তারা কাজ করছে 150 গজের ভিতরে, সেই 4টা চুক্তি বাতিলের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা কতটুকু অগ্রগতি আপনাদের? শোনেন, এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয়। প্লাস এটা আমরা বলছি যে আগামী মাসে আমাদের বিজিবি এবং বিএসএফ এর ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি। ওনারা কোন কোন পয়েন্টগুলি ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে, যেটা তারা ওদেরও জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম হয়েছে, এগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মধ্যে এই চুক্তিগুলি আবার দেখা দরকার, রিভিজিট করা দরকার।
কোনটা এটা আমাকে সচিবের এখানে খুব একটা বড় কমিটির দরকার নাই, কোন কোনগুলি কিনেছে আমাকে ইন্টারনাল এটা কমিটি গঠন করেছেন কোন কমিটি সচিবের এক্ষুনি যেটা বললেন সচিব এলো মানে আমাদের মিনিস্ট্রির ভিতরে এটা আলাপ করে হয়ে যাবে আমাদের মিনিস্ট্রি মানে সময় মানে না না কোনটা এটা অলরেডি আমরা অনুমতি দিয়ে গেছি, এটা ক্ষেত্রে ধরেন টেন্ডার হবে, এটা একটা প্রক্রিয়া আছে, তো এটা তো বাড়া থেকে আনতে হবে। ভাই অস্ত্র কিনা এইগুলি কিনতে তো একটা নর্মাল প্রসেস, এটা সারা জন্মই কিনা হচ্ছে, এটা সব সময় কিনা হচ্ছে। ও 3টা বাহিনীর পোশাকে ওই দেশ 3টা আছে চলে গেছে, আমরা ওই পুলিশের পোশাকটা সরি আমাদের দেখানো দরকার ছিল, ওরা মানে চলে গেছে গা, মানে দেখাইতে পারলে ভালো হইতো। আমরা বলছিলাম ওই একটু আনা যাবে না, এই ওই ড্রেসটা আনা যাবে না, 3জন বলা হয়েছিল 3টা ফাইনাল যেটা হইছে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, আমরা বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি, সরি বিজিবি না, এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এখন বললে না তোমরা ঠিক ধরতে পারবে না, কিন্তু দেখলে ভালো হবে, কিন্তু রংগুলো প্রত্যেকটা ম্যাট কালার খুব সুন্দর। এখন এটা রাখার কথা বলছিলেন, আবার চলে আপনারা দেখেন না যাওয়ার সময়, আমার মনে হয় আমরা ছবি পাঠিয়ে দিই। আচ্ছা ছবি পাঠিয়ে দিব না ভাই, এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সব কি একসাথে ঢুকতে পারছেন, আস্তে আস্তে ঢুকছেন না, এরকম একটু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে, তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে, পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। না এটা বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস দেশমই হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। পুলিশ সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, যেটা সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি, সেখানে সুপারিশগুলো ডিসক্লোজ করছে ইতিমধ্যে, আপনার মন্ত্রণালয় থেকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আমরা পেয়েছি। হ্যাঁ, তো সেখানে স্যার অনেকগুলো সুপারিশ আছে যে পুলিশের আচরণগত পরিবর্তন, পুলিশকে জনবান্ধব করা, পুলিশকে যে ধরনের পুলিশ আগে যে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত সহযোগী হিসাবে কাজ করে, আপনারা চাচ্ছেন পুলিশকে জনবান্ধব এবং সরকারের কাছ থেকে যে ডিফারেন্স করে একটা কমিশনের অধীনে চালানো। স্যার এই সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি বা আপনাদের চিন্তা ভাবনা কি? এটা মধ্যে যেহেতু এই রিকমেন্ডেশনগুলি দিছে, এটা তো খুব ভালো ভালো রিকমেন্ডেশন, আর এইগুলি করতে তো একটু একটু সময় দরকার হবে। আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ করা, বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে, তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে, তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। তো আপনারা ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ হাফেজ। পাওয়া প্রতিভাবান ফুটবলারদের একাডেমিক কার্যক্রমের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছে বাফুফে। প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতার পাশাপাশি বয়স নির্ধারণেও এবার থাকবে কড়াকড়ি। তারুণ্যের উৎসবে ফুটবল জাগরণের আহ্বান। দেশের 64টি জেলা মুখর হবে আগামীর ফুটবল অন্বেষণ কার্যক্রমে। তবে বরাবরের মতোই এবারও আলোচনা সমালোচনা হবে তো প্রতিভার মূল্যায়ন, কিংবা সঠিক বয়সের ফুটবলার তুলে আনার ক্ষেত্রে থাকবে কতটা স্বচ্ছতা। তারুণ্যের উৎসব বা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা যে ট্যালেন্ট হান্ট বা প্রতিভা অন্বেষণ করছি, এদেরকে নিয়ে এসে আমরা এলিট একাডেমি তো একটা আমাদের আছে ফেডারেশনের, আমরা সেই সাথে এবারে অন্যান্য যেটা প্রাইভেট ফুটবল একাডেমিগুলো সারা দেশে আমাদের আছে, আর নীলফামারী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত,
আমরা তাদেরও সহযোগিতা গ্রহণ করব। তারাও যেন কোনো অন্যায় কাজ করতে না, তাদের জন্য একটা প্যানেল তৈরি করা হয়েছে এবং সেটা আমাদের বোর্ড মিটিংয়ে প্লেস হবে। এবং যদি কোনো প্লেয়ার যদি সন্দেহ হয় যে না তার 15 না, ওই প্লেয়ারকে কিন্তু আমরা ঢাকায় এনে বোন টেস্ট করে আমরা বয়স নির্ধারণ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। তরুণ ফুটবলার তৈরির ক্ষেত্রে অনাগ্রহের শেষ নেই ক্লাবগুলোর। কোনো বয়সভিত্তিক লিগ শুরু হলে স্পষ্ট হয়ে ওঠে দেশের ফুটবলের রুগ্ন পাইপলাইন। এই সমস্যার সমাধান হতে পারে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগ। শুধু দরকার ক্লাবগুলোর সদিচ্ছা আর বাফুফের সঠিক তত্ত্বাবধান। ক্লাবগুলো যদি খুব সক্রিয় থাকে, আমি আবার বলছি, তাহলে এখান থেকে ভালো ভালো প্লেয়ার পুট করে নিয়ে আসতে পারবে। আন্ডার 15কে যদি আমরা জোর দিতে পারি, আন্ডার 17কে যদি জোর দিতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে আগামী 4 বছরে একটা ভালো টিম আমরা তৈরি করতে পারবো। এটার জন্য আমরা দেশি বিদেশি কোচের সমন্বয়ের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেন আপের ব্যবস্থা করব এবং অবশ্যই এটা দীর্ঘমেয়াদী। তবে হতাশার দৃষ্টান্তও রয়েছে ঢের। এর আগে বিভিন্ন সময় প্রতিভা অন্বেষণে নানা কার্যক্রম পরিচালনা করেছে সরকার। উৎসব মুখর পরিবেশে তা অনুষ্ঠিত হলেও আয়োজন শেষ হতেই হারিয়ে গেছে সব। তবে এবার আর সে পথে যাচ্ছে না ক্রীড়া মন্ত্রণালয়। তারুণ্যের উৎসবে খুঁজে পাওয়া যাবে যত প্রতিভা, তাদের ধরে রাখার জন্য তৈরি হচ্ছে নীতিমালা। জাতীয়ভাবে যখন প্রতিভা অন্বেষণের কাজগুলো করি, সেটাকে সাস্টেইনেবল করার জন্য, ধরে রাখার জন্য কিছু প্ল্যান নেওয়া হয়। আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় আমরা একটি যুব উদ্যোক্তা নীতিমালা প্রস্তুত করেছি। সেই নীতিমালায় সুনির্দিষ্টভাবে যুবদেরকে, যারা ট্যালেন্টে যারা কাজ করবে, তাদেরকে স্টার্ট আপ এবং এন্টারপ্রেনিউরিয়াল স্কিল ডেভেলপ করার জন্য একটি বর্ষব্যাপী পরিকল্পনা আমাদের রচিত হচ্ছে। 25 জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগ। 11 ভেন্যুতে ধারাবাহিকভাবে এতে অংশ নেবে দেশের 64 জেলা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। রায়ান রশিদ মুগ্ধর কাছে দাবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারানো গৌরবের। দাবার অনলাইন প্ল্যাটফর্মে এমন জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। তার এমন সাফল্যের পেছনের কারিগর কোচ নাইম হক। তার এখন একটাই স্বপ্ন, এই দাবা দিয়ে বিশ্বের বুকে দেশের নাম আরও উজ্জ্বল করবে মুগ্ধ। বয়সটা মাত্র নয়, স্বাভাবিকভাবেই এ বয়সে ব্যস্ত থাকার কথা মাঠের খেলায়। তবে মুগ্ধ বেছে নিয়েছেন দাবাকে। হাতিরাজা শূন্য ঘোড়ার খেলায় গড়েছেন অনন্য কীর্তি। হারিয়েছেন দাবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। কার্লসেন 2004 সালে মাত্র 13 বছর বয়সে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার খেতাব। 19 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে উঠে এসেছিলেন ওয়ার্ল্ড দাবা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাপিড দাবাতেও হয়েছেন 5 বার চ্যাম্পিয়ন। ব্লিটজের শিরোপা ছুঁয়েছেন 8 বার। পেপ গার্দিওলা সহ ভিন্ন জগতের অনেক তারকার সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে দেখা গেছে তাকে। 34 বছর বয়সী গ্র্যান্ডমাস্টারকে অনেকেই নরওয়ের সর্বকালের সেরা দাবাড়ুও বলেন। এমন একজন দাবাড়ুকে হারাতে পারবেন এমনটা কখনো ভাবেননি মুগ্ধ। এখন স্বপ্ন হয়েছে অনেক বড়। আমিও ভাবি নাই যে অনেক এটা চ্যালেঞ্জিং বলতে আর কি, এটা ইম্পসিবল আর কি একটা চ্যালেঞ্জিং। আমি দাবার সাথে সারাক্ষণই পড়ে থাকি, 10-11 ঘন্টা পড়ে থাকি দাবার পিছনে, এবং ফার্স্ট হচ্ছে আমার দাবা। অনলাইনে দাবার প্ল্যাটফর্ম chess.com-এ কোচের প্রোফাইল দিয়ে কার্লসেনের সঙ্গে খেলায় অংশ নেন মুগ্ধ। তৃতীয় শ্রেণীর মুগ্ধ বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলেছেন বুলেট গেম। নির্ধারিত 1 মিনিটের মধ্যে ম্যাচ শেষ করে জয় তুলে নেন তিনি, যা অবাক করেছে তার কোচকেও। ম্যাগনাস কার্লসেনকে হারানো আসলে এবং হারানোর কথা চিন্তা করা একটা দুঃসাহসিক ব্যাপার আর কি। আপনারা জানেন যে তিনি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছে না, কারণ তিনি মনে করছেন যে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো খেলোয়াড় এখন নেই। মুগ্ধ হচ্ছে আপনার শুধু 5 বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেনি, তো 5 বছর বয়সে আন্তর্জাতিক রেটিং করে। সেটা এই রেটিংটা হচ্ছে আপনার মানে ওয়ার্ল্ডে যখন ও রেটিংটা করে সবচেয়ে কম বয়সী রেটিং করা একজন খেলোয়াড় ছিল। আর সেই সাথে হচ্ছে অনেক বছর কিন্তু সে তার যে বয়স, সেই বয়স ভিত্তিক ক্যাটাগরিতে কিন্তু সে ওয়ার্ল্ডের 1 নাম্বার খেলোয়াড় ছিল। 5 বছর বয়স থেকেই দাবার সঙ্গে সখ্যতা মুগ্ধর। হাতে খড়ি বাবার হাত ধরে। ইতিমধ্যে বয়স ভিত্তিক দিয়ে নজর কেড়েছেন তিনি। ভবিষ্যতেও ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। তামিম হোসেন, সময় সংবাদ। বড় স্বাগত খেলার সময়। আবারও দেশের খেলাধুলার প্রসঙ্গ। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে শুরু হলো অনূর্ধ্ব 17 বালক বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে উদ্বোধন করা হয় টুর্নামেন্টের। জেলার 7টি উপজেলা সহ মৌলভীবাজার পৌরসভার মোট 8টি দল অংশ নেয় এবারের এই আসরে। প্রতিদিন
বালক বালিকাদের দুটি খেলা মাঠে গড়াবে। আগামী ২৬ জানুয়ারি এই গোল্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন।